বর্তমান চলমান কোটা আন্দোলন নিয়ে আমার ভাবনা তুলে ধরার জন্য আজকে আসলাম। তো মূল কথা হচ্ছে কোটা আন্দোলনের মূল কথা হচ্ছে বিসিএস বা প্রথম শ্রেণীর পরীক্ষাগুলোতে কোটায় নিয়োগ দেওয়া যাবে না। কোটায় নিয়োগ দিলে মেধাবীরা চাকরি পায় না, এবং কোটার পরিমাণটা বেশি, 56% কোটা আর হচ্ছে 44% মেবি সাধারণ। তো এইখানে 56%-এর ভিতরে নারী কোটা আছে, যেটা অলমোস্ট সব জেলার লোকেই পায়। তারপর সবচেয়ে বেশি সমালোচিত যেটা হচ্ছে সেটা মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটাও সব জেলার লোকই পায়, নারী কোটাও সব এলাকার মানুষই পায়। তো এই দুইটা নিয়ে আমার এখানে কথা হচ্ছে, আমি গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দিব না কোনো সময়। তো 56% হোক বা 96% হোক, আমার সমস্যা নাই। সমস্যা নাই এটা শুনে আপনাদের মনে হইতে পারে বা আমি স্বার্থপর চিন্তা করলাম, আমার ভিতর দেশপ্রেম নাই। তো এখানে আমার কথা হচ্ছে, দেশপ্রেম একটা বোয়া জিনিস, আমার ভিতর কোনো দেশপ্রেম নাই। এবং যে বলে যে দেশপ্রেমের কথা, আমি তারা অ্যাভয়েড করে চলে, আমি তার পটেনশিয়াল বাটপার মনে করি। কারণ দেখেন, দেশপ্রেমের সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বলে তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। অথচ সেনাবাহিনীর অফিসার মোস্ট অফ রিটায়ারমেন্টের পরে কী হয়, ইউরোপ আমেরিকা চলে যায়। তো যদি দেশপ্রেম হইতো তাহলে বেতন নেওয়া শেষ হইলে তো দেশেই থাকতো। এবং তারা যেহেতু চৌকস, মেধাবী, এর ভিতরে অনেকে দেশে থাকে। দেশপ্রেম একদম নাই বিষয়টা এমন না। যেমন প্রাণ আরএফএল গ্রুপের মালিক কিন্তু আর্মি অফিসার ছিল। উনি রিটায়ারমেন্টের পরে চুক্তিভিত্তিক আনারস এবং কলা চাষ শুরু করেন, যেখান থেকে আজকে ধরুন লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপে। কিন্তু এটা মেধা না, এটা হচ্ছে দেশপ্রেমের হিসাবে ধরে না। উনি মনে করছে যে দেশের বাইরে যাওয়ার চেয়ে এইখানে বিজনেসের অপরচুনিটি আছে, উনি জিনিসটা কাজে লাগাচ্ছে। এবং প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু এখন দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আছে তারাও দেশের বাইরে যাচ্ছে। আচ্ছা, কথা এত না বাড়াই, মূল বিষয় যেটা সেটা হচ্ছে, ধরেন প্রতি বছর বিসিএসে 2000 বা 2500 লোক যায়। এখন কোটাতে গেলেও 2500 লোক হবে, মেধাতে গেলেও 2500 লোক হবে। যদি প্রশ্ন ফাঁস করে যায় 2500 লোক হবে। এখানে কিন্তু কি মানে সার্কুলারের বাইরে লোক যাবে না। তাহলে বাংলাদেশে এখন প্রায় 20 লাখের মতো বেকার আছে। এখন যেভাবেই হোক বিসিএসে 2000 লোকই যাচ্ছে, এই বাকি লোকের কিন্তু কোনো কর্মসংস্থান হচ্ছে না। বাকি লোকের কর্মসংস্থানের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেসরকারি খাতের উন্নয়ন এবং বিনিয়োগ। দেখেন, বাংলাদেশে যদি সরকারি ক্ষেত্রে 1.5 থেকে 2 লাখ লোক চাকরি করে, বেসরকারি খাতে না হলেও 50 লাখ লোক চাকরি করে। যেমন গার্মেন্টসে অনেক লোক চাকরি করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করে। তারপর আপনার এই আহ, ওষুধ ক্ষেত্রে কাজ করতেছে, ওষুধ কোম্পানিগুলোতে, গার্মেন্টস ইতে। তারপর আপনার ইদানিং তো বাংলাদেশ ওয়ালটন হাইটেক প্ল্যান করছে, এখানে টেকনোলজি নিয়েও কাজ হচ্ছে। এরকম যত কী হবে, পৃথিবীর উন্নত দেশ আছে সবাই বেসরকারি খাত শক্তিশালী। তো বাংলাদেশ যদি বড়লোক হইতে চায়, কিংবা বাংলাদেশের মানুষ যদি ভালো খাইতে পড়তে চায়, তাহলে দেশের বেসরকারি খাত উন্নয়ন করতে হবে। এখানে বিসিএস মেধাবীদের ঢুকায় লাভ নাই। বাংলাদেশের এই যে 56% যদি কোঠায় যায়, এর ভিতরে 44% তো মেধা আছে। তো এই 44% গভর্নমেন্ট অফিসার কি সৎ আছে? নাই। সো এখানে মেধায় গিয়েও লাভ নাই, কোঠায় গিয়েও লাভ নাই। ওইখানে যাওয়ার পরে একটা কথা আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। মেধাতেই যাক, কোটাতেই যাক, যখন সে কী হয়ে যাবে, গ্যাজেট প্রাপ্ত হয়ে যাবে, তখন সে আমলা হয়ে যাবে। এবং আমলাদের কাজ হচ্ছে টুট টুট টুট। ভালো থাকবেন, বেসরকারি খাত উন্নয়নে কাজ করবেন। ও আরেকটা কথা মনে করে দিই, সেটা হচ্ছে যে বর্তমান সরকার অনেক কিছুই বলে, যেমন হচ্ছে বাংলাদেশ 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিরোধী দল ক্ষমতায় থাকার সময়। কিন্তু ওনারা কিন্তু এটা বলে না, তখন বাংলাদেশকে ইমাজিন টাইগার বলা হইতো। এবং বেসরকারি খাত বাংলাদেশ এখন যতটুকু দাঁড়াইছে, এটার ভিত্তি কিন্তু 1 থেকে 6 সালেই হয়েছে। এই যে এখন দেখেন না, গার্মেন্টস মালিকরা বলে গ্যাস নাই, উৎপাদন নাই, এই সমস্যা সেই সমস্যা। এটা তখন ছিল না। আপনারা আবার বিএনপির ক্ষমতায় আনেন, দেখবেন ভালো খাইতে পারবেন, পড়তে পারবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন।